হ্যালো এভরিওয়ান, আমি তাসিফ হোসেন। প্রায় 15 ঘন্টা জার্নি বাস ট্রেন মিলিয়ে করার পরে চলে আসলাম আকাশসীমার খুবই কাছে বান্দরবনে। পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় টাহাড়, আরও সুন্দর দৃশ্য, আর এইদিকে বাস টার্মিনালের আরেকটা রাস্তা। এখন আমরা এই পাশে একটা সকালে একটা রেস্টুরেন্ট আছে, এখানে সকালের খাওয়া দাওয়া শেষ করব, তারপর আপনাদের সাথে দেখা হবে। তারপরে আমরা হয়তো নীলগিরি বা নীলাচলের দিকে যাব। তো সকালের খাওয়া দাওয়াটা আগে শেষ করা যাক। সকালের নাস্তা শেষ করে আমাদের যাত্রা শুরু হয় নীলগিরির উদ্দেশ্যে। এখন আছে আর্মি চেকপোস্টের এখানে চেকিং চলছে। চেকপোস্টে কিছুক্ষণ থামার পর আমরা আবার যাত্রা শুরু করি। আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে যায়। জীবনে এমন পরিবেশে কখনো পড়িনি। এখন নীলগিরির সামনে দাঁড়িয়ে আছি, টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাটা হয়নি, আর এইদিকে প্রচুর পরিমাণে মেঘ উড়ে যাচ্ছে, আর এই মেঘের বৃষ্টি পানিগুলা সম্পূর্ণ ভিজে দিয়ে যাচ্ছে। আমার কাছে কোনো ছাতাও নেই, একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি কষ্ট করে। কিন্তু একটু পরেই বৃষ্টি উপেক্ষা না করে আমি এই পরিবেশেই আবহাওয়া উপভোগ করি এবং অনেক মজা হয়। আবহাওয়া যদিও খারাপ, তারপরও সম্পূর্ণ ভিজে গেছি। ভিজে যাওয়ার পরও সব কিছু মিলে সব মানে প্রচুর এনজয় করছি। এখানে এত পরিমাণ বাতাস আর এত এত মেঘ বলার বাইরে। এই সাইডে কিছুই দেখা যাচ্ছে না ঠিকভাবে, তারপরেও বাতাসের কারণে সেই মজা হচ্ছে সব মিলিয়ে। প্রথমত ভাবছিলাম ভিজে ভিজে ঘোরাটা টোটালি মানে অসম্পূর্ণ হবে, পরে দেখছি যে ভিজে ভিজে ঘোরাটা একটা আলাদা ফিল। জাস্ট লুকটা দেখেন, সম্পূর্ণ খালি মেঘগুলো মানে গায়ের ভিতর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, একটা আলাদা ফিল। আমরা এখন আছি ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানে ছবি তোলার অনেক সিরিয়াল। দুঃখের বিষয় হচ্ছে মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না, একদম না। কিন্তু এটা একটা আলাদা সুন্দর, যদিও মেন সৌন্দর্যটা পালাম না। স্টেরওয়ে টু হেভেন বা রোড টু হেভেন যেটাকে বলে, এই রোডটা কিন্তু ঠিক তেমনটাই অনেকটা দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে ঠিক আকাশের ভিতরে চলে গিয়েছে রাস্তাটা। আর এইদিকে মেঘে পাহাড় ঘেঁষে মেঘ চলে যাচ্ছে। এটা একটা অদ্ভুত সুন্দর দৃশ্য, যেটা অনেকই সুন্দর। নীলগিরি পর্যটন কেন্দ্র এবং ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা যাত্রা শুরু করি টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আসলে আবহাওয়া খারাপ থাকার পরেও পাহাড়ি ভেজা রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, আর আবহাওয়া খারাপ থাকার কারণে তাদের গাড়িগুলো বেশ ধীর গতিতে চলছিল। একটু সামনে যেতেই মেঘ একদম রাস্তা ঘেঁষে যায় এবং মেঘের ভিতর থেকে যাওয়ার মজাটা মানে অনুভূতিটাই ছিল আলাদা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে। এইখান থেকে একটা অনেক সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়, যেটা দেখতে অনেকটা সুন্দর। আর এখন অনেকটা মেঘ সরে যে মানে যদিও মেঘ আছে, তারপরেও আগের মতো আর নেই, কিছুটা পাহাড়ের অংশ দেখা যাচ্ছে এই সাইডে আসতে, যেটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। ওইখান থেকে যে রাস্তাগুলো আবার গিয়েছে সেটা আরো সুন্দর দেখায় যখন ওই রাস্তা দিয়ে ওই জায়গা থেকে যাওয়া হয়। এখন আমরা আসলাম চিম্বুক পাহাড়ে, বাংলাদেশের অন্যতম সবথেকে বিখ্যাত একটা পাহাড়। আর মানে কম বেশি সবাই গান নাম শুনেছেন চিম্বুক পাহাড়ের। মেন্টাল হেলথ ঠিক করতে পাহাড়ে এসেছিলাম, এসে দেখছি ফিজিক্যাল হেলথের অবস্থা খুব খারাপ। অবশেষে পৌঁছালাম, এখন আছি চিম্বুক পাহাড়। থেকে একটা অনেক বড় আর অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা একটু সামনের দিকে আগাইয়ে ঠিক ওই মাথাতে যাব। আর এখন আকাশটা বেশ ক্লিয়ার। ও এতখানি উপরে উঠে আসা এই ভিউ দেখে মনে হচ্ছে সার্থক টোটালি। যদিও সাজেকে যে যতটা কষ্ট হয়েছিল ততটা কষ্ট আমার হয়নি, বরং এই কষ্ট হচ্ছে অন্য লেভেলের কষ্ট, কারণ আবহাওয়া খারাপ থাকার কারণে সম্পূর্ণ বৃষ্টিতে ভেজা লেগেছে। দ্বিতীয়ত বাসের ওই তাদের গাড়ির ভিতরে বসাটাতেও খুব কষ্ট হয়েছে। তো সব কিছু মিলে এই ভিউটা দেখে এখন মনে হচ্ছে সব কিছু যেন সার্থক। এখন আমরা চিম্বুক পাহাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিচের দিকে নামছি। এখন আবার যাব একটা ঝর্ণার উদ্দেশ্যে। এখন আছি শৈলপ্রপাতের মেন গেটে দাঁড়িয়ে আমি এখন নিচের দিকে নামবো। শৈলপ্রপাতে এসে দেখি অনেক সুন্দর একটা ফলের দোকান এবং এখান থেকে আমি বাতাবি লেবু,
মাখাটা ট্রাই করি। ঝাল দিয়ে মাখানো ছিল, এটা আমার অনেক ভালো লেগেছিল। শৈলপ্রপাতের নিচের দিকটা কিন্তু দৃশ্যটা অনেকটা সুন্দর, নিচে একটা অনেক সুন্দর জলপ্রপাত আছে। আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন মানুষজন কতটা এনজয় করে গোসল করছে। আর এই গাছগুলোতে প্রজাপতিগুলো একদম সিনেম্যাটিক লাগছে, অনেক সুন্দর প্রজাপতি। আর তার সাথে এখান থেকে একটা অনেক সুন্দর মানে এনজয়েবল গোসল করার জায়গা। এইখানের সব ঘোরাঘুরি শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়। আমরা বান্দরবন সিটিতে আবার রওনা করি দুপুরের খাওয়া দাওয়া শেষ করার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করি, তারপরে আমরা আবার একটু বিকেল হলেই রওনা দেই নীলাচলের উদ্দেশ্যে। 2 কিলোমিটার জার্নি করার পরে আমরা চলে আসলাম নীলাচলে। আর নীলাচল থেকে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পয়েন্ট পাওয়া যায়। আর এখন যেহেতু আকাশ ক্লিয়ার, মানে এক সাইডে মেঘলা যদিও, তারপর সূর্যের আলোটা একদম ক্লিয়ারভাবে পড়ছে, সেই কারণে আরও সুন্দর দেখাচ্ছে। নীলাচল থেকে পুরো বান্দরবন সিটিটার একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। আর দৃশ্যটা সত্যি খুবই অসাধারণ। আর একদম পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত, মানে যতদূর চোখ দেয় ততদূর দেখা যাচ্ছে, কারণ আকাশ একদম ক্লিয়ার আর রৌদ্রোজ্জ্বল আকাশ একদম। এইখানে বান্দরবন সিটি, খাগড়াছড়ি শহরটা যেমন আলুটিলা থেকে দেখা যায় সম্পূর্ণ, নীলাচল থেকে তেমনই বান্দরবন সম্পূর্ণটা দেখা যায়। নীলাচলের এই রাস্তাটা খুবই নিরিবিলি লাগছে, সম্পূর্ণ রাস্তাটা ছায়া, আর মাঝে মাঝে থেকে সূর্যের আলো করে আরো বেশি সুন্দর লাগছে। নীলাচলের একটা ভিউ পয়েন্টের এই জায়গাতে সঙ্গীত পরিবেশন হচ্ছে। আর এখানে LGBTQ সিঁড়ি, এই সিঁড়িতে যাবো কিনা ভাবছি। পিছন থেকে একটা সুন্দর বড় পাহাড়ের ভিউ আসছে আর অনেক ঠান্ডা বাতাস, বেশ ভালো লাগছে। সাজেকে যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, মেঘের কারণে সূর্যের আলো এক সাইডে পড়ে এক সাইডে পড়ে না, দেখতে পাচ্ছেন পিছন সাইড থেকে অন্ধকার, কিন্তু একটু সামনে আবার আলো। কিছুক্ষণ সময় নীরব নিজের জন্য বের করবেন, পাহাড়ের পাশে বসবেন, আর চেষ্টা করবেন একা বসার, আর নিজেকে অনুভব করবেন। দেখবেন যে আপনি কত ছোট, কত ক্ষুদ্র। এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না যদি আপনি সেইভাবে ভেবে দেখেন। আসলে অনেক অদ্ভুত। আমার জীবনে দেখা সব থেকে মোটা রংধনু এইটাই হয়তো ছিল। আর মানে অনেক অদ্ভুত আর অনেক সুন্দর লাগছে জিনিসটা, দেখেন। মানে পাহাড়ে এসে যে রংধনু দেখবো, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, অনেক সুন্দর লাগছে। আর মেঘের লেয়ারগুলোর জন্য মনে হচ্ছে যেন এক মেঘ থেকে শুরু আর এক মেঘে শেষ। এই সাইডে ব্যাগ যাওয়ার সময় দেয়ালে দেখছি অনেক সুন্দর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিল্প কালচার, দেয়ালে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এটা একটা আর্ট, এটা কিন্তু 3D আর্ট, মানে 2D আর্ট না, অনেক ইউনিক আর অনেক সুন্দর। প্রথম দিন বান্দরবন ঘোরাঘুরিতে নীলাচল ছিল শেষ পয়েন্ট। নীলাচল থেকে আবার ব্যাক যাই বান্দরবন সিটিতে, ওইখানে হোটেলে উঠে চেক ইন করে আবার ফ্রেশ হয়ে রওনা করি বান্দরবন বাজারের উদ্দেশ্যে। এইখানে বান্দরবন মার্কেটে, মেন মার্কেটের ভিতরে আসলাম, তো তেমন কোনো ডিফারেন্সই দেখা যাচ্ছে না। নর্মাল আমাদের মার্কেটের মতো নেই। মানে ভিতরে যদি কেউ আননোনভাবে কেউ আসে, তাহলে সে মানে টোটালি বলবে যে এটা একটা নর্মাল এলাকারই মার্কেট। আমার পিছনে দেখতে পাচ্ছেন সব দোকানপাট, সব সেম। এইখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান, A to Z, মানে নাথিংস নিউ। তবে এই পাহাড়ি অঞ্চলে যেমন আনকমন মার্কেট থাকে, আমি সেইটার সন্ধানে আছি, যেটাকে বলা হয় বার্মিজ মার্কেট। পার্থক্যের ভিতরে শুধু একটা পার্থক্যই ধরা যায়, সেটা হচ্ছে আশেপাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন চলাফেরা করছে, যেটা একটু আনকমন লাগছে। তাছাড়া সব কিছু সেম টু সেম। বার্মিজ মার্কেট থেকে সবাই কম বেশি পাহাড়ি আচার, শীতের চাদর, কিছু কসমেটিক্স আইটেম কেনাকাটা করি। কেনাকাটা শেষে আমি যাই হোটেল রুমে। যাওয়ার সাথে সাথে এত টায়ার্ড ছিলাম যে শুয়ে পড়ার সাথে সাথে আমি ঘুমিয়ে যাই, আর বেশিক্ষণ জেগে থাকতে পারিনি। শুভ সকাল। আজকে আমাদের বান্দরবনের দ্বিতীয় দিন, আর আজকের দিনটাতে আমরা যাব দেবতাখুমে।
তো সকালে ঘুম থেকে উঠতে এমনিতে অনেক লেট হয়ে যায়, তারপরেও কিছু করার নেই, তাড়াহুড়া করে নাস্তা শেষ করলাম। এখন এই পিছনে চাঁদের গাড়ি রাখা আছে, এইটাই করে হয়তো আমরা এই দিকে রওনা দেবো। আমাদের বান্দরবন মেন সিটি থেকে দেবতাখুম প্রায় 26 কিলোমিটার, তো একটা মোটামুটি লম্বা জার্নির পরে আমরা ওইখানে পৌঁছাবো। তাই এখানে এখন আমরা পৌঁছালাম কচ্ছপতলি বাজারে। এইখানে প্রতিটা হোস্টের সাথে একটা হোস্টের সাথে 10 জন যায়, আর এইখানে এন্ট্রি করানো লাগে, বিভিন্ন ফর্মালিটিস কাগজপত্রের কাজ আছে, সেইগুলো ছেড়ে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। এখনই হয়তো আমাদের যাত্রা শুরু হবে, আশা করা যায় যাত্রাটা ভালো হবে, তবে বেশ রোমাঞ্চকর আর কষ্টের হবে, কিন্তু কষ্ট সফল এমন জায়গায় বেরিয়ে। কাগজপত্রের সব ঝামেলা শেষ করে পারমিশন পাওয়ার পর আমাদের খাড়া পাহাড় বেয়ে যাত্রা শুরু হয় দেবতাখুমের উদ্দেশ্যে। অনেকটা খারাপ পাহাড়। আমি তৌসিফ গ্রিলস, আমাদের সাথে আছে আরেক গ্রিলস। হাই, এই পাহাড়ি অঞ্চল থেকে আপনি হারিয়ে গেলে কিভাবে বের হবেন এই সংকেত ইউজ করতে হবে আপনাকে, এগুলো শিখে রাখুন। আমরা কিন্তু গভীর জঙ্গলের ভিতর দিয়ে আছি, এখানে আমি ছাড়া আমার ফ্রেন্ডরা ছাড়া আর কেউ নেই। আমাদের যখন তখন বাঘের আক্রমণ হতে পারে, এই জন্য আমরা বাঁশ কিন্তু রেখে দিয়েছি তাদেরকে দেওয়ার জন্য। আমরা বাঙালি কিন্তু বাঁশ দিতে পারি। সাথে আছি আমি, ঠিক আছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হয়ে যেতে পারে, ঠিক আছে, এই কারণে সব আছি লগে লগে। চলেন ভাই একসাথে। এখান থেকে ভিউটা বেশ সুন্দর, আর আমরা এখনো প্রায় 10-15 মিনিট ধরে, আরো বেশি সময় হবে, ট্রেকিং করেই যাচ্ছি। এবার নিচু, অনেকটা নিচু, আমাদেরকে নেমে যেতে হবে। রাস্তাটা এখানে অনেকটা অ্যাডভেঞ্চারজনক, আর অনেকটা নিচে নামতে হচ্ছে। আমাদের সাথে একটা ছোট বাচ্চা দেখি ট্রেকিং করে। অসাধারণ একটা ভিউ আসছে এখানে, পাহাড়, এখান থেকে জলপ্রপাত, এইখান থেকে মানুষজন হেঁটে নেমে যাচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে মানুষজন যাচ্ছে। এত দূরে হেঁটে আসা সার্থক। আমি নিজে এখান থেকে আসার সময় এখানে আসার খেলাম, ফোনটা পানির ভিতরে পড়লো, যাই হোক ব্যাপার না। আমার রূপম ফ্রেন্ডও আসার খেয়েছে। এখন আমাদেরকে এটা পারো আরো বেশি চ্যালেঞ্জিং, কারণ এর ভিতরে যদি পড়ে তাহলে সম্পূর্ণ বডি ভিজে যাবে, আর সারা ভিজা গানে আমাদেরকে বাকি রাস্তাটুকু পার করে আবার ব্যাক আসতে হবে, এটা অনেকটা ঝামেলার। এখন পার হচ্ছি, প্রচুর পরিমাণে স্রোত, প্রচুর পরিমাণে, ঠিক থাকা যাচ্ছে না, আর পায়ের নিচে অনেক গুটি গুটি পাথর। এখানে ব্লগ করাটা প্রচুর রিস্কি হয়ে যাচ্ছে আমার জন্য। সাথে আমার সাথেগুলো পার হচ্ছে। দোষে দেখতে পাচ্ছেন এখানে কালো কালো পাহাড়, এই পাহাড়ের সন্ধান। পাহাড় না ভাই, পাথর এটা। এখানে একটু পানি কম, অনেক সুন্দর। আমাদের ওইখানের ওইটা পার হওয়া হয়ে গেছে, আর এইটা নিয়েছি আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ ব্যাগে, কারণ আমার ফোন ওয়াটারপ্রুফ না, জসিটা ওয়াটারপ্রুফ, তাই ওর ফোন দিয়ে ভিডিও করি। আমরা একটু আগে ছিলাম ওই পাহাড়ের ওইখানে, এখন আবার নামলাম জলপ্রপাতের এখানে। এইটা পার হয়ে ওইখানে টিকিট কাউন্টার আছে, ওইখানে যাওয়া লাগবে। আমার পা গতকালকে কেটে যাওয়ার কারণে আমি স্যান্ডেল পরতে পারছি না, স্যান্ডেল লাঠির ভিতরে বাঁধিয়ে এভাবে হাঁটা লাগছে, তাই অনেক সুবিধা হচ্ছে আমার। অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ ট্রেকিং করার পরে আমরা দেবতাখুমে পৌঁছে গেছি, মানে মেন টিকিট কাউন্টারে। আর এখানের পানির কালারটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর স্বচ্ছ পানি, পাশে অনেকটা খাড়া উঁচু পাহাড়, অনেক খাড়া। কষ্ট যদিও অনেক হয়ে গেছে, তারপরেও ভিউগুলো দেখে সব কষ্ট সার্থক। টিকিট কাউন্টার থেকে একটা সিঙ্গারা খেয়ে নিই, আর সিঙ্গারার স্বাদটা অনেস্টলি অনেক সুন্দর ছিল। আর বন্ধু সাঁতার পারে না বলে লাইফ জ্যাকেট পরে প্যাকেটে গেছে, বুঝছি টাকা। হৃদয় ভাই, আমাদের গ্রুপে সংকেত। ওই দিক থেকে অনেকটা রিস্কি পথ পার করে আসা লাগলো এই সাইডে। এখন এখানে নৌকা পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে, আর এটা দেখতেই পারছেন অনেকটা গভীর। পাথরের জন্য মনে হচ্ছে যেন তেমন গভীর না, বাট
পার হয়ে আমাদেরকে ওইদিকে যেতে হবে। ফাইনালি নৌকা পার হলাম। নৌকা পার হওয়া আসলেই যদি সাঁতার পারি তারপর ভয় ভয় লাগছিল যেন ডুবে না যায়। আর ফিস ফিস বৃষ্টি পড়ছে আর আমরা পাহাড় বেয়ে যাচ্ছে। এখানে অনেক মানুষ আগেও হেঁটে গিয়েছে যার কারণে কাদা কাদা হয়ে আছে আর রাস্তাটা অনেক পিচ্ছিল, অসুবিধা হচ্ছে হাঁটতে, অনেক পা বারবার স্লিপ করছে। বাসের সাপোর্টে এগিয়ে যাচ্ছি তো মজায় মজায় আসার সময় হয়ে যাবে খবর খারাপ। এখানে অনেক মিনি মিনি প্লান্টস আছে যেগুলো দেখতে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে। স্যান্ডেল হাতে নেওয়া লাগবে আর বাকিটা পথে আমাকে যাওয়া লাগবে, তারপর আপনাদের দেখাবো কেমন কি হচ্ছে। আবার স্লিপ কাটলাম। এখানে আসছে যার একটা একদম ছোট জলপ্রপাত দেখলাম যেটা সত্যি অনেকটা কিউট দেখাচ্ছে আর অনেক সুন্দর। এইখান থেকে পানি এই আবার এই বড় এই জলপ্রপাতটাই চলে যাচ্ছে আর এখানে পা ধুয়ে সামনে আগে যেন আর পা স্লিপ না করে। অনেক সুন্দর আর অনেক সুন্দর অভিজ্ঞতা। কি বন জঙ্গলের ভিতরে এইভাবে নৌকা পার হওয়ার অভিজ্ঞতা আমার জীবনের প্রথম। চালাও থেমে না রূপম, বেশি দূর না। নৌকা পার হয়ে এদিকে আসলাম আর এইখানে ধীরে ধীরে বৃষ্টির সাথে জোরে বাতাস আর একদম ন্যাচারাল এয়ার, মানে আমার তো মনে হয় এখানে 100% অক্সিজেন পাওয়া যাচ্ছে। খালি পায়ে আমি বাকি রাস্তাটা পার হচ্ছি, পায়ে অবশ্য লাগছে, তারপরে স্যান্ডেলে বেশি স্লিপ করছে। দেবতাখুমে খাবার ব্যবস্থা না থাকায় আগে থেকেই বান্দরবন সিটি থেকে কিছু নাস্তা সঙ্গে করে এনেছিলাম খাওয়ার জন্য। দেবতাখুমের মেইন পয়েন্টের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। ফাইনাল নৌকাতে উঠে পড়েছি। পিছনে আছে আমার সাথে জোশী, আমার দুলা ভাই, ওইদিকে আমার মামাতো ভাই সিয়াম ভাইয়া। আর রোদে উঠেছে যার কারণে আরও সবুজগুলো গাঢ় সবুজ লাগছে, আকাশটাও নীল আর তার সাথে স্বচ্ছ পানির নালা, সব কিছু মিলে অসাধারণ একটা কম্বিনেশন তৈরি হয়েছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। বড় বড় দুই সাইডে সব চারিদিকে পাথর, কিছু কিছু জায়গায় ছোট ছোট ঝর্ণা, ওই দিক থেকে অনেক পানির স্রোত আসছে আর আকাশটাও সুন্দর। সব কিছু মিলে অনেক সুন্দর একটা কম্বিনেশন। এইটা দেখতেই মেন এসেছে এই জায়গাতে। বান্দরবনের আমার মেন মানে আকর্ষণ ছিল, মূল আকর্ষণ সেটা ছিল দেবতাখুম, আর সেইটাই আমার এই পূরণ হয়ে গেল ভালোভাবে। খুবই খুশি লাগছে এখন আমার। যত সামনের দিকে এগোচ্ছি পাহাড়ের উচ্চতা এবং দেবতাখুমের অরিজিনাল সৌন্দর্য দুইটাই অনেক বৃদ্ধি পাচ্ছে। আর চারপাশ থেকে পাখির শব্দ এবং পানির শব্দ ছাড়া কোনো শব্দ নেই, বলতে গেলে প্রায় পিন ড্রপ সাইলেন্ট। আমার লিটারালি শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছিল এমন সৌন্দর্যতা দেখে। অনেক দিনের ইচ্ছা ছিল বান্দরবনের এই দেবতাখুম আসার, সেই ইচ্ছাটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। যত এগিয়ে যাচ্ছি তত আরও দুই পাহাড়ের মাঝখান গলিটা চিকন হয়ে যাচ্ছে আর অন্ধকার হয়ে আসছে আর এত ভালো লাগছে, অস্বাভাবিক সৌন্দর্য, মানে ভয়ঙ্কর, ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগছে চারিদিকের ভিউটা। এইখানে পানিটা অনেকটা হিমশীতল ঠান্ডা আর পানির ওই দিকে যখন গিয়েছিলাম প্রচুর পরিমাণে ঢেউ, ওইখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না সহজে। তাই এখন আমরা আবার একটু ব্যাকের দিকে যাচ্ছি আর উপরে অনেক বড় বড় গাছ, মানে মনে হচ্ছে না উপরে একটা আলাদা জমিন আর নিচের থেকে একটা সুড়ঙ্গ। মাশাআল্লাহ। উপর থেকে ধীরে ধীরে হালকা হালকা এই যে পানি পড়ছে, যেই কারণে পুরো পাথরের পৃষ্ঠটা সম্পূর্ণ ভিজে আছে আর অনেক সুন্দর লাগছে। এই কারণে আরও বেশি মনে হচ্ছে যেন মাত্রই বৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু একটু আগে আকাশ অনেকটা রোদেলা ছিল, এখন আবার হালকা হালকা মেঘ আর মেঘ খুবই কাছ থেকে উড়ে যাচ্ছে। এই অনুভূতি আর এই দিনটা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। এত সুন্দর এক্সপিরিয়েন্স।
সামনে আবার সেই ছোট জলপ্রপাতটা, মানে পাথরের এক কোণা থেকে পানি পড়ছে হালকা হালকা, এটা অনেকটা সুন্দর লাগছে। আর এইখানের বাতাস AQI অনেক ক্লিয়ার। যোশী, আজকের দিনটা কেমন হয়ে থাকবে? খুবই স্মরণীয় দিন, একবারে কুলাইনি, আবার আসবো। সাঁতার পারি না, সাঁতার পারি না বলে লাইফ জ্যাকেট ঘুরতে আসছে গাইস। লাইফ জ্যাকেট পরে প্যাকেট হয়ে বসে আছে শালা। এই প্যাটার্নগুলো বেশি ভালো লাগছে, পাথরের যে এই প্যাটার্ন আলাদা, মানে আনকমন ইউনিক প্যাটার্নটা থাকে। আমরা প্রায় চলে এসেছি ঘুরে, অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল জীবনের। আমরা ঘুরে আসলাম ওই দিক থেকে, এখন আবার ব্যাক চলে আসলাম ঘুরে। ব্যাক আসার পরে জোশী লাইফ জ্যাকেটটা খুলে নিয়ে আমি একটু পাকনামি করে সাঁতরিয়ে বেড়াই এইখানে। এখানেও বেশ মজাই হলো সামান্য কিছু সময় গোসলটা করে। ফিরে আসার সময় আমি বেশ খানিকটা পথ কয়েকজনের সাথে সাঁতরিয়ে পার করি যেন সহজে ফেরত আসতে পারি, এবং এই পানির খাওয়ার অভিজ্ঞতাটা ছিল বেশ সুন্দর। আমরা দেবতাখুমে গিয়েছিলাম, দেবতাখুম থেকে গোসল করে মানে এনজয় করে ভেলাতে উঠে নৌকায় ঘুরে টুরে আসার পথে নৌকায় না এসে গোসল করে এসেছি। এখন দেবতাখুমের মেন পয়েন্টটা আছে আমার পিছনে, দেখছেন আই লাভ দেবতাখুম লেখা। দেবতাখুম আপাতত আমাদের ঘোরা শেষ। এখন আমরা যাবো একটা ঝর্ণাতে, ওইখানে প্রায় 1 ঘন্টা থাকবো, ওইখানে গোসল করব, গোসল করে ফ্রেশ হব, তারপরে যাব পরবর্তী উদ্দেশ্যে। আমরা এখন একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অঞ্চলের ভিতর সংরক্ষণ, আমরা এখন একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী এলাকা দিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে। সত্যি খুব সুন্দর এদের বাড়িগুলো, দেখেন কত উঁচু করে বানায় এরা। বেশিরভাগ বাড়িগুলো উঁচুতে বানানো, মাটির সাথে বানানো নেই। এটা তো আবার 2 তলা, খুব সুন্দর। জীবনে ভাই কিচ্ছু চাই না, জাস্ট এমন একটা পাহাড়ের চূড়ায় ঠিক এমন একটা প্রাইভেট রুম থাকলেই হবে। এমন প্রাইভেসি থাকলে আর জীবনে কি লাগবে। আমাদের এখন যে নদীটা আছে এটা হেঁটে পার হয়ে ওইদিকে যাওয়া লাগবে, ওইদিকে আছে ঝর্ণাটা। আমি অলরেডি নেমে পড়েছি পানির ভিতরে, স্যান্ডেল এখানে বাঁধিয়ে নিয়েছি, তাছাড়া উপায় নেই। নিচে বালি হওয়ার কারণে অতটা অসুবিধা হচ্ছে না, তবে পানির স্রোত আছে অনেক, একাই ঠেলে নিয়ে চলে যাচ্ছে আমাকে। আমরা এই নদীটা হেঁটে হেঁটে পার হয়ে গেলাম, আরও অনেক মানুষ পার হচ্ছে। আকাশটা এখন বর্তমানে বেশ ক্লিয়ার আর বেশ রৌদ্রোজ্জ্বল, তাই দেখতে অনেক ভালো লাগছে। যদিও একটু গরম লাগছে, তারপরে ঠান্ডা বাতাসও তার সাথে সাথে হচ্ছে, তাই কারণে তেমন অসুবিধা হচ্ছে না। আর আমার সাথে যারা আছে তাদেরও পার হওয়া শেষ, এখন আমরা ঝর্ণার দিকে রওনা দিব। আর একটা আনকমন জিনিস দেখেন, এইখানে গরুর গলাতে একটা বিশেষ ধরনের কাঠ বেঁধে দেওয়া, যেন এই গরু হারিয়ে না যায়, আর হারিয়ে গেলেও যেন শব্দতে আবার খুঁজে পাওয়া যায়। অনেক ক্রিয়েটিভ। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণাতে পৌঁছে গিয়েছি, গভীর পাহাড়ি রাস্তা পেরিয়ে। কিছুটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর দৃশ্য। আর এখান থেকেই ঝর্ণার কিছুটা বাতাস পাওয়া যাচ্ছে, মানে পানির স্রোতের বাতাস আর কি। শিলাবান্ধা ঝর্ণার নাম। এইখানে প্রচুর বাতাস হচ্ছে, যেহেতু পানি অনেক উপর থেকে পড়ছে, দেখে মনে হচ্ছে যেন অল্প উঁচু থেকে, কিন্তু বেশ উঁচু থেকে পানিটা পড়ছে। আর গতবার সাথে যে আচার খেয়েছিলাম, সেই আচার খাওয়ার ক্যাপাসিটিটা আর এইখানে নেই, সেই জন্য সেফলি আমি গোসল করতে পারবো। আর এই সাইডটাতে পাথরের প্যাটার্নগুলো অনেক সুন্দর লাগছে। পানির স্রোতটা এতটা বেশি যে এইখানে দাঁড়িয়ে থাকলে অনেক পরিমাণ বাতাসের স্রোতে পানি চলে আসছে, আর এইদিকে পাথরের খাসগুলো বেশ সুন্দর লাগছে। এখন আমরা শিলাবান্ধা ঝর্ণা থেকে গোসল করে ব্যাক যাচ্ছি। তো আর কষ্ট করে ট্রেকিং না করে এইখানে যে নদীটা প্রথমে পার হয়েছিলাম যাওয়ার সময়, তো সেই নদী থেকেই আমরা নৌকা করে ব্যাক যাচ্ছি। এইটা আমাদের একদম চাঁদের গাড়ি যেখানে রাখা সেইখানে পৌঁছিয়ে দেবে। না হলে এখন গোসল করে শরীর একেবারে টায়ার্ড লাগছিল, তাই মানে কষ্ট হতে অনেকটা, তাই আমরা নৌকার পথটা বেছে নিলাম। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, কারণ এই প্রচুর ঢেউ, এইগুলো থেকে যাওয়ার একটা আলাদা মজা। বাংলাদেশের কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য কিছুটা সুইজারল্যান্ডের দৃশ্যের মতো দেখায়, যেমন এইখানে এই সিনটা যেটা অনেকটাই তেমনই দেখাচ্ছিল।
পাশ দিয়ে বেয়ে যাচ্ছে নীল পানির নদী, সামনে সবুজ পাহাড়, উপরে নীল আকাশ। টোটাল কম্বিনেশনটা ছিল একদম সুইজারল্যান্ডের মতোই প্রায় বলতে গেলে। নৌকাটা বেশ কিছুক্ষণ ঢেউয়ের সাহায্যে চলছিল, কিন্তু একটু পরেই ইঞ্জিন স্টার্ট দিয়ে প্রচুর গতিতে চলে এবং একটু সামনে যেই আমাদের নৌকাটা আরেকটা নৌকার সাথে রেস দেয়, যেটা অনেকটা মজার ছিল। শিলাবন্ধা ঝর্ণা থেকে আসতে আসতে প্রায় 1.5 ঘন্টার বেশি লেগে যায়, কারণ রাস্তার পথে গাড়ি আবার গেছিলো খারাপ হয়ে, এক বিরক্তিকর অবস্থা। তো এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করতে করতে প্রায় 9টা বেজে গেছে। এখনই আমাদের বাস রিটার্ন করবে ঢাকার উদ্দেশ্যে। আমাদের মেইন বান্দরবনের ঘোরাঘুরির পার্টটা এইখানে শেষ। আমাদের এই ট্রিপের ঘোরাঘুরি ছিল এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।